মতভেদ থাকলেও বিএনপি সব সংস্কারে রাজি, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। মুখ্য বিষয় নির্বাচনের দিকে সবাইকে এগোনোর আহ্বান। সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই, আবারও জানালেন আইন উপদেষ্টা। বললেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি। সারা দেশে 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ। আসে কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না। ক্লাস করছি না, করবো না যতক্ষণ না আমাদের দাবি আদায় না হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। 4 জেলার চরাঞ্চলে সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান ফার্স্ট লাইন। এখন পর্যন্ত 21 জন গ্রেফতার, উদ্ধার দেশি বিদেশি অস্ত্র ও মাদক। নভেম্বরের প্রথম 8 দিনেই ডেঙ্গুতে 29 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে, এটা কেউ ঠেকাতে পারবে না। মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি। বিজ্ঞান ভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বিএনপি সব সংস্কারে রাজি, তবে নির্বাচনের আগে যেসব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর পার্লামেন্টে গিয়ে সমাধান হবে, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড় খেঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে, তবে এখন মুখ্য বিষয় নির্বাচন। সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগোনোর আহ্বান জানান তিনি। আরো বলেন, বিগত 15 বছরে দেশে জনগণ ভোট দিতে পারেনি, এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতা এলে কৃষিখাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সাথে আলোচনা শেষে একথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই। দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি, ফলে সারা দেশের প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ। একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন শিক্ষকরা। অবস্থানরতরা জানান, 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। শিক্ষকদের উপর গতকালের পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষকরা। এদিকে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শাহবাগ থেকে আটক শিক্ষকদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কর্মসূচি সেই কর্মসূচি তারা
আমরা চাই সামনের দিনগুলোতে একটা সুন্দরভাবে আর একটা সেটেলমেন্ট আসবে। যদি না আসে আমরা শিক্ষক সমাজ যমুনায় যাওয়ার জন্য প্রস্তুত। আমরা চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে আমাদের অবস্থানটা পাকাপোক্ত করা হোক। আমাদের 10ম গ্রেড সহ আমাদের পদোন্নতি 10 বছর 16 বছরের যে আমাদের 3 দফা পুরো না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না। আমাদের 5 নেতাকে মুক্তি না দিলে এবং আমাদের দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন দিব। শিক্ষকদের অবস্থান কর্মসূচির বিস্তারিত খোঁজ খবর রাখছেন সহকর্মী রিয়াজ রায়হান, তিনি আছেন শহীদ মিনারে। আমরা সরাসরি যোগ দেব তার সাথে। রিয়াজ, জানাবেন যে আটক শিক্ষকদের ছেড়ে দেওয়ার বিষয়ে কি জানা গেছে? এই মুহূর্তে শহীদ মিনারের কি পরিস্থিতি, শিক্ষকরা কি বলছেন? শিক্ষকরা গতকাল যে আন্দোলন, সেখানে শিক্ষকদের সঙ্গে পুলিশের যে দাঙ্গা হাঙ্গামা, সেটির পর তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত আছেন। তারা যে দাবিটি মূলত করছেন সেটি হচ্ছে তাদের যে 3 দফা দাবি ছিল, তাদেরকে 10ম গ্রেডে উন্নতি করানো এবং তাদের যে পদোন্নতি সেটি বিভাগীয় শতভাগ পদোন্নতি দেওয়া এবং 10 বছর এবং 16 বছর যখন পূর্ণ হবে চাকরির মেয়াদ, তখন তাদেরকে একটি উন্নত বা উচ্চতর গ্রেডে তাদের প্রমোশন দেওয়া। এই 3টি দাবির সঙ্গে তারা একটি দাবি যোগ করেছেন, সেটি হচ্ছে গতকালকে যে ঘটনাটি ঘটেছে শাহবাগে, সেখানে যারা যেসব পুলিশ তাদের উপর হামলা করেছে বলে তারা দাবি করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। আর এই যে তাদের উপর হামলা করেছে সেজন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পদত্যাগ দাবি করেছেন। আরেকটি উপদেষ্টা দাবি তারা করেছেন, সেটি হচ্ছে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা দাবি পদত্যাগ তারা দাবি করেছেন। কারণ হিসেবে তারা বলছেন যে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা বলেছেন, তাদের অভিযোগ মতে তিনি বলেছেন যে এই যে শিক্ষকরা রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, তারা 10ম গ্রেড পাওয়ার উপযুক্ত নন। এই বক্তব্য তারা প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এই যে বেশ কয়েকটি দাবি তারা করেছেন, সেই দাবিতে তারা শহীদ মিনারে তাদের যে অবস্থান, সেই অবস্থান চালিয়ে যাবেন এবং বলছে যতক্ষণ পর্যন্ত না এই দাবি তারা পূরণ করবেন অথবা সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা না হবে, কোনো ধরনের ঘোষণা দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে তারা অবস্থান করবেন। আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে যে 5 জন শিক্ষককে গতকাল পুলিশের সাথে সংঘর্ষের পর আটক করা হয়েছিল, যাদেরকে কালকে সারা রাতভর শাহবাগ থানায় রাখা হয়েছিল, তাদেরকে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছেন। তারা ইতিমধ্যেই এই যে সমাবেশস্থল বা তাদের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে এসে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে পুলিশের পক্ষ থেকে একটি মুচলেখার দাবি বলা হয়েছিল, যে একটি মুচলেখা দিলে তারা তাদেরকে ছেড়ে দেবেন, কিন্তু তারা বলছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেজন্য গতকাল রাতে তাদেরকে ছাড়া হয়নি এবং সকালে তাদের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু নভেম্বর মাসে, এই কথাটি আসলে আমরা সকাল থেকে বলার চেষ্টা করছি, যেহেতু বছরের শেষ এবং নভেম্বর মাসে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, বছরের সবশেষ পরীক্ষা, সেই পরীক্ষাটি যদি ব্যাঘাত ঘটে তাহলে এটি ক্ষতি হিসেবে পুষিয়ে নেওয়া যাবে। শিক্ষকরা বলছেন যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা এই যে বার্ষিক পরীক্ষা, সে বার্ষিক পরীক্ষা বর্জন করবেন এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন। যদি সেটি হয় তাহলে শিক্ষার্থীরা কই যাবে এবং তাদের যে ক্ষতি সেটি কীভাবে পুষিয়ে দেবে। শিক্ষকরা বলছেন দাবি আদায়ের পর তারা এই বিষয়ে চিন্তা করবেন, প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নিয়ে সেই ক্ষতি তারা পুষিয়ে আনবেন। আপাতত তারা আছেন আশ্বাসের অপেক্ষায়। ধন্যবাদ আপনাকে রিয়াজ। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে মামলার 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন সাক্ষ্য দিচ্ছেন সিআইডি কর্মকর্তা মাসুদ রানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ চলছে। এ পর্যন্ত এই মামলায় 23 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা, ভুক্তভোগী পরিবারের সদস্য, জুলাইয়ের আহতরা, চিকিৎসক এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাক্ষীরা এই ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মামলায় গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। অন্যদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা ডিসি আক্তার এবং ইসি ইমরুল পলাতক। এদিকে পেশাগত অসদাচরণ এড়াতে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা ও রামপুরার 28 জনকে হত্যা মামলায় আসামি পক্ষ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। নিজের গুমের ঘটনায় সেনা কর্মকর্তাদের নাম থাকায় তিনি ওকালতনামা প্রত্যাহার করেন। পরে ট্রাইব্যুনাল নতুন করে ওকালতনামা দেওয়ার পরামর্শ দেন। আমি নিজে
একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। যে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন, অর্থাৎ সেই ওকালতনামাটা প্রত্যাহার হয়েছে। কুষ্টিয়া, পাবনা, রাজশাহী ও নাটোর অংশের পদ্মা নদীর চরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযান ফার্স্ট লাইটে কাকুন বাহিনীর 21 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত চলবে অভিযান। এর আগে গত 27 অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকুন বাহিনীর গুলিতে 3 কৃষক নিহত হন। এ ঘটনায় আজ ভোর থেকেই তাদের ধরতে অভিযান শুরু হয়। যোগ দেয় পুলিশ, র্যাব, এপিবিএনের 1200 সদস্য। কুষ্টিয়া সহ 4 জেলায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন বাবু, যোগ দিব তার সাথে। বাবু, জানাবেন অভিযানের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে সবশেষ? শাফিন, সবশেষ তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি, কুষ্টিয়ার অংশ থেকে কুষ্টিয়া দৌলতপুর অর্থাৎ রাজশাহী বাঘা যে অংশ রয়েছে এবং কুষ্টিয়ার সীমান্ত এলাকা দৌলতপুরে যে চরাঞ্চল পড়েছে সেখান থেকে, এবং ভেড়ামারার অংশ এবং নাটোর যে অংশগুলো আসলে খুবই কুষ্টিয়ার কাছাকাছি রয়েছে, সেখান থেকে 4 জন, এবং কুষ্টিয়ার ঠিক কুমারখালী উপজেলার চরসাদিবর ইউনিয়ন এখান থেকে 3 জনকে আটক করতে সক্ষম হয়েছে কুষ্টিয়ার পুলিশ। এবং তারা এখন পর্যন্ত অভিযান পরিচালনা করছে। তারা অবস্থান করছে চরাঞ্চলের দিকেই, অর্থাৎ চরাঞ্চল নদী কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য এবং যে অর্থনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে, এটার প্রতি কিন্তু যেসব সন্ত্রাসী বাহিনীর নজর রয়েছে, তাদের দ্বারাই কিন্তু বিভিন্ন সময় নানা ধরনের কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছে। তার প্রেক্ষিতে কিন্তু বাঘা অঞ্চলে এবং কুষ্টিয়ার যে দৌলতপুরের সীমান্ত ঘেঁষা অংশে 3 জন যে হত্যাকাণ্ড ঘটনা ঘটে কাশবনকে কেন্দ্র করে, সেখানে কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে সেই কাশবনের, এবং বালুর ঘাট রয়েছে, বালু উত্তোলন রয়েছে, এবং গোয়ালন্দ ঘাট থেকে পাকশি ব্রিজ ঘাট পর্যন্ত এই যে নদী এলাকা ইজারা দেওয়া হয়, সেখানেও এরকম একজন যিনি ইজারাদার রয়েছে, কুষ্টিয়ার একজন রয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি। তারাও কিন্তু বৈধভাবে যারা ইজারাদার রয়েছে, সেখানেও কিন্তু কাকুন বাহিনীর হস্তক্ষেপে তারাও কিন্তু সঠিকভাবে সেই ইজারাটা কিন্তু তারা তুলতে পারেন না। এবং এছাড়াও কিন্তু নদীপথে যেসব সন্ত্রাসীরা এসে বিভিন্ন গ্রাম অঞ্চলেও কিন্তু নদী পাড়ের মানুষদের উপরে হামলার ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি, এবং সেগুলোকে দমনের উদ্দেশ্যেই প্রশাসনের এমন ব্যাপক একটি অভিযান পরিচালনা করছে। শাফিন, অভিযান সমাপ্ত হলে নিশ্চয়ই পদ্মার চর থেকে কি পরিমাণ সন্ত্রাসীদের আটক করা হলো সে বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে বাবু। আতঙ্কের জনপদ হয়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালীর কালুয়া গ্রাম। 50 বছরেও পাল্টায়নি হানাহানির চিত্র। গেল 1 মাসে একাধিক হামলার প্রেক্ষিতে শুক্রবারও সুলতানপুর ও রাধানগর গ্রামের 13টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় জেলে পাড়ার প্রতিপক্ষরা। এতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি। পুলিশ জানিয়েছে, পাল্টাপাল্টি মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। নভেম্বরের 1 তারিখ সকাল 9:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাল সড়কি নিয়ে কালুয়া জেলেপাড়া এলাকায় হামলা করে 15 থেকে 20 জনের একটি দল। এলাকাবাসী জানায়, বাজারে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রাশিদুল ইসলাম রাসু সমর্থিত লোকজন হামলা চালায় বকুল সমর্থিত লোকজনের বাড়িতে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় আবারও সুলতানপুর গ্রামের রাসু সমর্থিত ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এরা সব জিনিসপত্র নিয়ে অস্ত্র নিয়ে গুলি করলে লাগে, গুলি ফুটানি লোকজন, পাড়ার লোকজন, ভ্যান ম্যান রডে যা ছিল সব চলে গেল। তারপরে আমার বাড়ি ঘর ভাঙনি সব বের। আমার বাসার 5 ভরি স্বর্ণ ছিল আমার, তারপর ডয়ারের মধ্যে 15 লাখ টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে চলে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাধানগর গ্রামের 12টি বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এই সময় এদিকে হই হই করলে আমি বাড়া আলাম, বাড়া আইসেন দাঁড়াইছেন, দেখতেছে লোকজন, দিয়ে আমার বউ মাক করছে লোক আছে, আর এর মধ্যে সব আইসে ওই বাড়ি ভাঙচুর, ও বাড়ি ভাঙচুর, আমার বাড়ি ভাঙচুর। ওরা হঠাৎ সন্ধ্যার সময় এসে হামলা করেছে। আমরা মহিলারা যে জামা পাড়ি রান্না বাড়া করতেছিলাম, গালাগালি করতে করতে আসে বন্দুক টন্দুক নিয়ে আমরা তখন তো রান্না বান্না করতেছিলাম। রাতের আধারে হামলা ও বিবাদমান পরিস্থিতির নিষ্পত্তি চায় নিরীহ গ্রামবাসী। আমার
আমরা গরিব মানুষ, আমরা পাট খাটা লোক, যাতে শান্ত সৃষ্টিভাবে আমরা থাকতে পারি, আমরা ঘুমাতে পারি, কর্মজীবিত লোক কর্ম করি খাতে পারি। গ্রামগুলোতে একাধিকবার পুলিশের অভিযান হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা সহ জড়িত সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক অভিযান পরিচালনা করে অপরাধীদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছি। শহরকেন্দ্রিক বিশেষ অভিযান পরিচালনা করছি ইতিমধ্যেই। এই গ্রামে দ্বন্দ্বের মূল কারণ নদীপথে প্রভাব বিস্তার এবং রাজনৈতিক পট পরিবর্তন, যে কারণে পাল্টাপাল্টি হামলায় রাতের ঘুম হারাম হয়েছে এই এলাকার সাধারণ মানুষদের। এই বিষয়গুলো নিয়ে একের পর এক গোলাগুলি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তারা। সাধারণ মানুষ চাচ্ছেন নিরাপদে নির্বিঘ্নে রাত্রি যাপন করতে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। নভেম্বরের প্রথম 8 দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল 29 জনের। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার বৃষ্টি হয়েছে লম্বা সময় ধরে, যাতে বদলে গেছে ডেঙ্গুর মৌসুম। সে হিসেবে মশক নিধনে তেমন কোনো ব্যবস্থাই চোখে পড়ছে না। শুধু শহর নয়, ডেঙ্গু ছড়িয়ে গেছে প্রত্যন্ত গ্রামেও। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বরগুনার খাদ্য নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এই জনবসতি গ্রামের নাম লাকুরতলা। এই গ্রামেও হানা দিয়েছে শহুরে রোগ ডেঙ্গু। গত 8 মাসে বরগুনায় 9000 মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন 65 জন। এত রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই। আগামী 30-40 বছর আমাদের গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে। এটা কেউ ঠেকাতে পারবে না। এই গ্রাম বা মফস্বল শহরগুলোতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, এরা এগুলো কিছু করতে পারবে না। এবছর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৭,000-এর বেশি মানুষের। এর মধ্যে রাজধানীতে 22,000। বাকি 65% রোগী রাজধানীর বাইরের। অথচ জেলা ও উপজেলা পর্যায়ে নেই মশা মারার কোনো উদ্যোগ। সিটি কর্পোরেশনগুলোতেও নেই তেমন কোনো গুরুত্ব। মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি। আসলে দেখানো কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হতে হবে যে বাংলাদেশে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। কিউরেক্স মশাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই দুটি স্পিসিস কিন্তু আলাদা। সম্পূর্ণই তার জীবন, তার আচরণ, তার প্রজনন স্থান, বাসস্থান সম্পূর্ণই আলাদা। দুটো মশাকে নিয়ন্ত্রণ যদি আমরা একটা উপায় করতে চাই তাহলে সম্ভব না, যেই ভুলটি সিটি কর্পোরেশনগুলো করছে। চলতি মাসে সারা দেশেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অথচ আগে থেকেই এ ব্যাপারে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদেরা। নেওয়া হয়নি সে অনুযায়ী ব্যবস্থা। পরিস্থিতির অবনতি হলেই কেবল নেওয়া হয় কিছু স্বল্প মেয়াদী কর্মসূচি। সারা দেশে আক্রান্ত বাড়লেও কাগজে কলমে মৃত্যু বেশি ঢাকা দক্ষিণে। এটা তথ্যজনিত ভুল বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সারা দেশ থেকে ঢাকায় রেফার হয়ে আসা রোগীদের বড় অংশ দক্ষিণ সিটিতে দেখানো হয় বলে দাবি তাদের। আমাদের এখানে একটু জনবলের আছে, আমাদের 18টি ওয়ার্ড নতুন। সেই প্রেক্ষিতে আমাদের নিয়ম হলো আসলে প্রতি 3 দিন, এভরি 3 ডেজ কিন্তু আসলে যাবে, কিন্তু সেখানে কিন্তু আমরা সেভাবে পারছি না। আমাদের কোনো কোনো ক্ষেত্রে 1 সপ্তাহ লেগে যায়, আবার কোনো ক্ষেত্রে আরেকটু বেশি লেগে যায়। স্পেশাল অভিযান চালাতাম এবং এইটাকে আবার নতুন চিন্তা করছি, আবার জনগণকে নিয়ে এবং ওই এলাকার যারা সুশীল সমাজ আছে। কীটতত্ত্ববিদেরা বলছেন এবছর শীতের আগে কমবে না ডেঙ্গুর প্রকোপ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সেগুনবাগিচায় উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। তার মধ্যে খুব একটা গুরুত্ব পায়নি। আমি কথাটা আবার বলছি, পুলিশের সংস্কারের বিষয়টা একেবারেই গুরুত্ব পায়নি। যেটা সবচেয়ে আগে গুরুত্ব পাওয়ার কথা ছিল, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু একেবারেই গুরুত্ব পায়নি। এবং এই জন্য আমরা আগামী দিনে পুলিশ সংস্কারের কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই। এই কাজটা আমাদের করতে হবে। একটা দ্বিতীয় কাজ হচ্ছে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের দেশে স্থানীয় সরকার যদি না থাকে আপনার সেবাটা কোথায় হয়? স্থানীয়ভাবে হয়। ঢাকায় বসে তো সেবা দেবেন না, সেবা দেবে স্থানীয় সরকারগুলো, সিটি কর্পোরেশনগুলো দেবে, পৌরসভাগুলো দেবে, ইউনিয়ন কাউন্সিল দেবে, ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে। তাহলে এই স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তারা যদি তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে জনগণের কাছে সেবা পৌঁছাবেন কি করে? কোনো কারণ তো নেই। এমনকি পুলিশের সেবাও, এর মধ্যে পুলিশের সেবার মধ্যে স্থানীয় সরকার একটা ভূমিকা আছে। এটা কিন্তু বাংলাদেশে আমরা কোনো সময় করি নাই। স্থানীয় সরকার এবং পুলিশের হাতে হাত ধরে কাজ করতে হয়, যেটা বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট। পুলিশ পরিচালিত হয় কেন্দ্র থেকে। এখন আপনি বাংলাদেশের সেই টাঙ্গাইলের সেই টুকুর এলাকায় যদি বলি, আমি টাঙ্গাইলের পুলিশের যে নাগরিকের সাথে সম্পর্ক, তার যে দায়িত্ব, সে স্বচ্ছতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে পালন করছে কিনা, জনগণের সুরক্ষার কাজ করছে কিনা, এই ঢাকা থেকে বসে টাঙ্গাইলের সুরক্ষা দেওয়া খুব কঠিন। সেগুনবাগিচায় কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও খাদ্য পরিধারণ কমিটির বৈঠক শেষে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরাসরি যাব তার ব্রিফিংয়ে। কিছুটা বাকি, গতবার তো বাড়ানোর গত খাদ্য সচিব ইয়ে করতে পারে। গতবার কত ছিল? গত বছর আমাদের 30 টাকা ছিল, 30 ছিল আমাদের সিদ্ধ চাল, আর এই চাল আর 40 টাকা ছিল আমাদের আমনে। বোরোতে আপনারা একটু বেশি দেখছেন, যে কারণটা হচ্ছে বোরোটা কিন্তু ইরিগেশনের মাধ্যমে গিয়ে হয়, খরচ বেশি। আর আমন কিন্তু রেন ফেড ধান, বৃষ্টি স্নাত ধান, এতে তুলনামূলকভাবে খরচটা কম হয়, বোরোর চেয়ে দামটা একটু কম দেখছেন। কিন্তু আমনে গতবারের চেয়ে এবার আমরা 3-4 টাকা বাড়েছি। আমাদের দাম 33 টাকা। চালটা গতবার প্রপোর্শন, ওই প্রপোর্শনটা ধরা হয় নাই। 100 মিলারদের কাছ থেকে আমরা যখন জিনিসটা প্রবলেমটা জানি, যে 100 কেজি ধানের 65 কেজি চাল হয়, এটা আমাদের মানে খাদ্য অধিদপ্তরের হিসাব আছে। তো সেই হিসাব করে আমরা এটা ধরেছি, এবং তার প্রফিট হিসাবে বাই প্রোডাক্ট যেগুলি আছে, শুধুমাত্র এগুলি ওই যে কুড়া চুড়া এগুলো তো বিক্রি হয়, ওইটাকে আমরা ধরেছি যে মিলে প্রফিট হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। হ্যাঁ ভালো। আর এগুলো আইএমএফটা পরে বলবো, আইএমএফের সাথে আবার পরে আলাপ হবে। সচিবালয়ে অর্থ উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে ইউল্যাব ইউনিভার্সিটির পাশের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। শনিবার রাত 12টার পর এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজের মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে 3 ব্যক্তি এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশে থাকা 2টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় 10 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে দাবি গ্যারেজ মালিকের। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওনারা পিকআপ থেকে ওই মোটরসাইকেল বাইকের থেকে নামছে, নামে 2 জন আগুন ধরাইছে, আর একজন বাইকেই ছিল। আমার এখানে মেরামতের জন্য 2টা গাড়ি, একটা হইলো ইদারিং 2-1 দিন ধরে আসছে এইটা, আর একটা গাড়ি অনেক দিন ধরে পড়ে আছে। এই 2টা গাড়ি ক্ষতি হয়েছে। 8 মিনিটের মাথায় এখানে পৌঁছা পরে দেখি যে 3টা গাড়িতে আগুন জ্বলতেছে। একই সাথে 2টা হলো অ্যাম্বুলেন্স ছিল পুরাতন মেরামতযোগ্য, আর একটা হলো পিকআপ গাড়িতে। আমরা তাৎক্ষণিক অগ্নি নির্বাপন চেষ্টা করি এবং আগুন নিভে ফেলি। প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে গ্র্যাজুয়েট প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা সহ 5 দফা দাবিতে আমরণ অনশনে আছেন চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট প্রতিবন্ধীরা। গত 22 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন তারা। অভিযোগ, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বারবার শাহবাগে আটকে দেয় পুলিশ।
সেই সাথে সমাজ কল্যাণ উপদেষ্টার সমালোচনা করে তারা বলেন, প্রতিবন্ধীদের যৌক্তিক দাবি পূরণে উপদেষ্টা আন্তরিক নন, তাই এবার তারা আমরণ অনশনে আছেন। তাদের দাবি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে 5% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণের। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছরে উন্নীত করার দাবিও তোলেন তারা। দাবি আদায় না হলে রাজু ভাস্কর্য ছেড়ে যাবে না বলে জানান তারা। বুধবার রাত 11টা থেকে বর্তমান সময় পর্যন্ত টানা 85 ঘন্টা আমরণ অনশনে যুক্ত আছি 5 জন। রাষ্ট্র সরাসরি আমাদের সাথে একটি বারের জন্য যোগাযোগ করার প্রয়োজনীয়তা অনুভব করে নাই। আমাদের জীবন যদি দেওয়া লাগে, সর্বোচ্চ স্যাক্রিফাইস করে হলেও আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুল পর্যন্ত নড়ব না। আমরা বলবো মাননীয় প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে আমাদের প্রত্যেককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই বিভিন্ন পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি। বিগত সরকার নির্মম নির্যাতন করেছে ছাত্র শিবিরের উপর। নানা কারণে অসংখ্য সহযোদ্ধাকে জুলুমের শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্র শিবিরের উদ্যোগে সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষ প্রকাশনা সামগ্রী 2026-এর মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় ছাত্র শিবির আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, সামনের দিনে কৃষি, আইটি, প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, জ্বালানি উৎস, টেকনোলজি, শিক্ষার উপর জোর দেওয়া উচিত। এ সময় তিনি জ্ঞানভিত্তিক কারিকুলামের পরিধি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশের সকল মানুষের আশা ভরসার প্রতীকে পরিণত হয়েছে। সে কারণে আজকে আমাদের এক পাতার যে ছোট ক্যালেন্ডার, সেই ছোট ক্যালেন্ডারের প্রতিপাদ্যই আল্লাহর কৌশল বিজয় হবে এবং ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন কাজ করে যাবে। 3 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। সকালে বনানী নৌবাহিনী সদর দপ্তরে তিনি বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুদেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। সফরের শুরুতে তিনি শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ PNS সাইফ চট্টগ্রামে শুভেচ্ছা সফরে এসেছে। উভয় দেশে নৌ সদস্যরা এ সফরের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। একীভূতকরণের প্রক্রিয়া থাকা ব্যাংকের শেয়ার কিনে বেকায়দায় বিনিয়োগকারীরা। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন তারা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এ বিষয়ে বিবেচনা করারও সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের বঞ্চিত করা ঠিক হবে না। আমানতকারীদের সাথে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। যদিও বিশ্লেষকরা বলছেন, মালিক হিসেবেই বিবেচিত হবেন পুঁজিবাজারের শেয়ারধারীরাও, তাই ক্ষতির বিষয়টি মেনে নিতে হবে। একীভূত করা হচ্ছে চরম আর্থিক সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংক। অকার্যকর ঘোষণা করে পর্ষদ ভেঙে বুধবার নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। এতে মালিকানা হারিয়েছেন উদ্যোক্তা পরিচালকরা। একীভূতকরণের তালিকায় থাকা 5টি ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। এসব ব্যাংকের শেয়ার কিনে বেকায়দায় পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। দুর্নীতিবাজ পরিচালকদের লুটপাটের দায় নিতে হচ্ছে তাদের। 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি? আমাদের হিসাবে সেটা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ বা 420 টাকার নেগেটিভ, এরকম। যেটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না। কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। একীভূতকরণের তালিকায় থাকা 5 ব্যাংকের 221 কোটি শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারী। এরই মধ্যে এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যার প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা। আমাদের শেয়ার কেন শূন্য হবে? আমানতকারী টাকা পাবে, আমরা কেন টাকা পাবো না? বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনো অপরাধ না করলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর লোকসানের দায় চাপানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এর নেতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে।
যারা চুরি করেছেন, চামারি করেছেন, তাদের দায়ভারটা পুরা বিনিয়োগকারীদের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন। ওদেরকে আপনি ফ্রি করে দিচ্ছেন যারা চুরি চামারি করেছে এই কাজটা করে। বিনিয়োগকারীদের ঘাড়ে আপনি উঠাইতে পারবেন না এই লসটা। আপনাকে এই লসটা যদি বিনিয়োগকারীদের ঘাড়ে তোলেন তাহলে সেটা বুমেরাং হবে, সেটা পুঁজিবাজারের জন্য বুমেরাং হবে। বিশ্লেষকরা বলছেন, পরিমাণ যাই হোক, শেয়ারধারী সব বিনিয়োগকারী সংশ্লিষ্ট ব্যাংকের মালিক, তাই ব্যাংকের লাভ ক্ষতি তাদেরকেই বহন করতে হবে। এখন যদি শেয়ারের মূল্য না থাকে তাহলে আইন অনুযায়ী এটা যদি ডিজলভ করতো তাহলেও কিন্তু সব দেনা পাওনা শোধ করার পরে যে টাকাটা থাকে সেটা মালিক পক্ষ পায়। তো এখানে দেনা পাওনা শোধ করতে পারছে না, ডিপোজিটারদের ক্লেম কিন্তু আগে, তাদের ব্যাংকের প্রফিট লসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু টাকাটা পাচ্ছে না। দিতে হলে প্রথমে তো তাদেরকে দিতে হবে, তাদেরকেই দিতে পারছে না। এখন শেয়ার হোল্ডারের যেখানে ঋণাত্মক দাম, সেখানে বাংলাদেশ ব্যাংক ঠিকই করেছে শূন্য দাম। বিশ্লেষকদের মতে, ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো আর্থিক প্রতিবেদন এবং লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদন করার দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। ব্যাংকের যে অ্যাকাউন্টটা প্লেস করেছে বা ডিভিডেন্ড দিয়েছে, এটা তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই দিয়েছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ব্যাপক হামলা চালিয়েছে মুখোশধারী ইসরায়েলি দখলদাররা। বেধড়ক মারধরের শিকার বহু ফিলিস্তিনি। আক্রান্ত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের 2 সংবাদকর্মীও। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ক্যামেরা ও সরঞ্জাম। লাঠি দিয়ে ফিলিস্তিনিদের বেধড়ক পেটাচ্ছে মুখোশধারী দখলদাররা। তাদের অপরাধ, ইসরায়েলি বসতির কাছে এক ছোট পাহাড় থেকে জলপাই তুলতে গিয়েছিল তারা। ফিলিস্তিনিদের আয়ের প্রধান উৎস জলপাই চাষকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানাভাবে তাদের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদারেরা। অন্যায় হামলার প্রতিবাদ জানাতে জলপাই চাষের মৌসুমে প্রায়ই তাদের সাথে যোগ দেয় মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা। শনিবারও জলপাই তুলতে যাওয়া ফিলিস্তিনিদের সাথে ছিল 10 সাংবাদিক ও 30 মানবাধিকার কর্মীর একটি দল। এমন সময় হঠাৎ নিজেদের বসতি থেকে লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র হাতে নেমে আসে অন্তত 50 মুখোশধারী ইসরায়েলি। কিছু বুঝে ওঠার আগেই নির্মমভাবে আঘাত করা শুরু করে সবাইকে। কাছেই দাঁড়িয়েছিলেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক রানিন সাওয়াফতা। তাকে দেখতে পেয়েই চড়াও হয় দখলদাররা, মারতে মারতে ফেলে দেয় মেঝেতে। তাকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয় আরও কয়েকজন, আহত হন আরও এক সাংবাদিক। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তার ক্যামেরা ও সরঞ্জাম। পাহাড় থেকে নিচে নামার সময় আচমকা তারা আমাদের আক্রমণ করে বসে। এমন সময় রয়টার্সের সাংবাদিক রানিন সাওয়াফতাকে দেখতে পেয়ে তাকেও মাটিতে ফেলে নির্মমভাবে পেটাতে শুরু করে। তার উপর পাথর ছুঁড়ে মারে। তাকে যেই সাহায্য করতে এগিয়ে আসছিল তার উপরই চড়াও হয়ে উঠছিল তারা। কয়েক সেকেন্ডের জন্য আমি রানিনের চিৎকার শুনতে পাই। দেখি লাঠিসোঁটা ধারালো অস্ত্র হাতে 50 জনের মতো মানুষ জড়ো হয়েছে পাহাড়ে। তাকে লাঠি দিয়ে পাথর মেরে আঘাত করছে কয়েকজন মিলে। আমি দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটছিলাম। 2023-এর 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসনের পাশাপাশি পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। একই সাথে হামলা বাড়িয়েছে দখলদাররাও। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী কেবল অক্টোবর মাসেই ফিলিস্তিনিদের ওপর অন্তত 264টি হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ফেরত পাওয়া নিহত জিম্মির পরিচয় শনাক্তের পর আরও 15 ফিলিস্তিনের মরদেহ ফিরিয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী প্রতিটি ইসরায়েলি মরদেহের বিনিময়ে 15 ফিলিস্তিনের মৃতদেহ হস্তান্তরের কথা তেল আবিবের। গত বৃহস্পতিবার এক ইসরায়েলের দেহাবশেষ ফেরত দেয় হামাস। নিহত জিম্মির পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। শর্ত অনুযায়ী শুক্রবার হামাসের কাছে হস্তান্তর করা হয় 15 ফিলিস্তিনের মরদেহ। এ পর্যন্ত মোট 300 ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস ফিরিয়ে দিয়েছে 21 জিম্মির দেহাবশেষ। প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জামের অভাবে ফিলিস্তিনিদের মরদেহ শনাক্তে হিমশিম খেতে হচ্ছে গাজার স্বাস্থ্যকর্মীদের। মাত্র 89 জনের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছে তারা। প্রলয়ঙ্কারী টাইফুন কালমেগির ধ্বংসযজ্ঞ থামতে না থামতেই ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-উং। এ ঝড়ের প্রভাবে দেশটিতে ব্যাপক বৃষ্টি, ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে লুজান সহ বেশ কিছু অঞ্চলে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে 9 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানী ম্যানিলা সহ একাধিক অঞ্চলের বদ্ধ রয়েছে কাজকর্ম। বেশ কিছুদিন আগেই দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় টাইফুন কালমেগি।
এতে প্রাণ হারান কমপক্ষে 224 জন।